আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরব হলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, বিশেষ করে আমি বাংলাদেশী হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলবো, আজকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন, অবনতি শুধু ভারত সরকার নয়, ভারতের রাজনৈতিক দলগুলো নয়, ভারতের প্রত্যেকটি জনগণ পর্যন্ত আজকে বাংলাদেশের উপরে সংক্ষুব্ধ। কিন্তু আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন যে ভারত বাংলাদেশ যে এই যে বর্তমান যে সম্পর্ক চলছে, এটি একটা শিশু, একটি পাগল এই সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রতিনিয়ত কুঠারাঘাত করছে। কেন কেন করছে? বর্তমান সরকার আমাদের জনগণের, বাংলাদেশের ভালো চায় না। এদেরকে কে বোঝাবে? এরা কি বোঝে না? এরা কি সুশিক্ষিত নয়? এরা তো সুশিক্ষিত, এক একজন ডক্টর। তারা কি বোঝে না? একটা শিশু পাগলও যদি বোঝে যে ভারত বাংলাদেশ একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্ক ক্ষতি করবার জন্য আমরা উঠে পড়ে কেন লাগি? এরা আসলে আমাদের ভালো চায় না। বাংলাদেশকে একটা পর নির্ভর, বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্যই আজকে এই অবস্থা। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কেও দারুণ প্রভাব ফেলেছে। আমি সেটাই বলছি, দুই দেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবার দায়ী করলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার ব্যাখ্যা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আদতে ক্ষমতাহীন, তাই বাংলাদেশে হিংসায় এখন স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা সংবাদ সংস্থা এএনআই কে ইমেইল মারফত একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, সম্পর্কের অবনতি যা আপনারা লক্ষ্য করছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। তার সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। ভাবতে পারছেন একবার? চরমপন্থীদের বিদেশ নীতি, চরমপন্থীরা বিদেশ নীতি নির্ধারণ করবে। যারা জেলে বন্দী ছিলেন, জঙ্গি পনার দায়ে জেলে বন্দী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিদেশ নীতি নির্ধারণ করছেন এবং তারা ভারতের সাথে সম্পর্ক কি হবে না হবে সেটি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এক প্রকার বলবার চেষ্টা করেছেন, ইউনূস একটা পুতুল, এই জঙ্গিরাই ভারতের সাথে সম্পর্ক নির্ণয় করছেন। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। একই সঙ্গে তার সংযোজন, আমি আশাবাদী যে বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ বাস্তববাদী বোঝাপড়ায় আবার ফিরবে, যা আমরা গত 15 বছর ধরে বজায় রেখেছিলাম। এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণও ব্যাখ্যা করলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই অশান্তি ইউনূস জামানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদ মাধ্যমগুলোর অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে, আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হওয়ার 3 দিন পরে রবিবার প্রথম বিবৃতি জারি করেছিল ভারত সরকার। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, তা তাদের জানানো হয়েছে।
দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। দীপু মানে ময়মনসিংহে আগুনে পুড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু যুবক, তার হত্যার বিচার চেয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ময়মনসিংহের ঘটনা নিয়ে নয়াদিল্লির বিবৃতি নিয়ে আপত্তি জানায় ঢাকা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই বিবৃতিতে দাবি করে ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দেখাচ্ছেন বলে দাবি করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, বাংলাদেশে একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক এও দাবি করে যে ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাখ্যা করলেন এবং এই সব কিছুর হোতা ইউনূসকে আখ্যায়িত করলেন, আখ্যা দিলেন এবং ইউনূসকে পুতুল বললেন। কারণ জঙ্গিরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এগুলো বলছেন, আপনি বাংলাদেশের বিবেকবান মানুষ হিসেবে দেখুন কি হচ্ছে বাংলাদেশে, আপনি কি মেনে নিতে পারছেন? এমনটাকে কখনো দেখেছেন বাংলাদেশের বিবেক যারা? কাজেই যা হচ্ছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়। অসুখ বেড়েছে বাংলাদেশের এবং এই অসুখের শেষ পরিণতি কি? আমরা সীমান্তে ভারতের সতর্ক অবস্থান দেখছি, বারবার বিভিন্ন কন্টেন্টে আমরা এগুলো বলবার চেষ্টা করছি। কেন এত সতর্কতা ভারতের? ভারত তো আমাদের সবচেয়ে কাছের নিকট প্রতিবেশী। এমনকি আমাদের সীমান্তে কাঁটাতারেরও তো প্রয়োজন হওয়া উচিত না, কিন্তু কাঁটাতার উঠছে দীর্ঘদিন ধরে উঠছে, প্রায় গত 1 দশক ধরেই কাঁটাতার উঠছে। আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেয়াল তুলে দিচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ হবার উপক্রম তারা আগে থেকেই বুঝতে পেরেছিল, যার দরুন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, ভারতের স্থল সীমান্তের দেশ 7টি, সমুদ্র সীমান্তের আরো 2টি সহ মোট 9টি ভারতের সীমান্তবর্তী দেশ। এই স্থল সীমান্তের অনেক দেশে, নেপাল, ভুটান, এসব দেশে তো কাঁটাতারের বেড়া ওঠেনি, কিন্তু আমাদের কেন বেড়া উঠতে হয়? বিশেষ করে আমরা আমাদের ভাষা, আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা কিংবা অসম, এগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের পাহাড়ের সংস্কৃতির সঙ্গে আসাম, ত্রিপুরার মিল আছে, আমাদের প্লেনল্যান্ডের সংস্কৃতির সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের মিল আছে। আমাদের তো কাঁটাতারের বেড়া ওঠার কথা নয়, আমাদের সম্পর্ক তো এমনটা হওয়ার কথা নয়। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে তারই ব্যাখ্যা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের, যেহেতু বাংলাদেশের জনগণের দেশ, জনগণের ক্ষমতায় রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র চালায়। জনগণকে সচেতন হতে হবে, জনগণকে বুঝতে হবে, নইলে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। তার মানে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে, যখন বাংলাদেশ হাইকমিশনের সামনে ভারতেও হিন্দু চরমপন্থীরা বিক্ষোভ করছেন, তখন কি দুই দেশের সরকারের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীদের ভারত সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর বলবে যে দুর্গম এলাকায় ওই হত্যাকারীকে ধরতে গেলে সেই হত্যাকারী তাদের দিকে গুলি ছোড়ে এবং তারা পাল্টা গুলি ছুড়লে হত্যাকারী নিহত হয়ে যায়। মানে ক্রস ফায়ারের একেবারে বাধা ধরা গল্পটা যেমন বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকারী এবং সেই হত্যাকারীর সঙ্গে থাকা মোটরসাইকেল চালক, এরা দুজনেই তাকে গুলি করার দিন অর্থাৎ 12ই ডিসেম্বর শুক্রবারেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আসামের গুয়াহাটি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রবাসী সাংবাদিক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
তার তথ্যসূত্রের ভিত্তিতে একেবারে শতভাগ নিশ্চিত করে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন তুঙ্গে ওঠে। এর মধ্যে ভারতের হাই কমিশন অভিমুখে মার্চ হয়েছে, হামলার প্রচেষ্টা হয়েছে, ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে চট্টগ্রামে এবং খুলনাতেও। আর এখন বাংলাদেশের পুলিশ সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর যে আপডেট দিয়েছে, তারা কতটুকু অগ্রগতি করেছে তদন্তে সে প্রসঙ্গে রোববার দিনে সেখানেও পুলিশের একজন অতিরিক্ত আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রেস ব্রিফিং এ হাজির হয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই জানিয়েছেন যে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে, দেশে না দেশের বাইরে, এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। এবং এই ঘোষণার পরে ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির যে রাজনৈতিক দল, যারা একটা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রেখেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বিষয়ে, যে এরা যদি জানাতে না পারেন যে কি ধরনের অগ্রগতি হয়েছে তদন্তে 24 ঘন্টার মধ্যে, তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে, এমন একটা আলটিমেটামের মধ্যে যখন একজন অতিরিক্ত আইজিপি উপস্থিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেছেন যে ওসমান হাদির ঘটনার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে, তখন প্রথম ইনকিলাব মঞ্চ প্রতিক্রিয়ায় যেমন উষ্মা প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে যে একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্রিফিং করিয়ে ওসমান হাদি হত্যা মামলার মতো গুরুতর হত্যা মামলাকে হালকা করে দেখানোর প্রচেষ্টা করেছে এবং ঘোষণা দিয়েছে যে সোমবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। কিন্তু ওই ঘোষণার কয়েক ঘন্টা বাদে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইনকিলাব মঞ্চ সবচেয়ে কৌতূহলোদ্দীপক, সবচেয়ে ইন্টারেস্টিং যেই দাবিটি করেছে সেটা হচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের তারা জীবিত পেতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবি জানিয়েছে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদির হত্যাকারীদের জীবিত ধরে আনে, কোনোভাবেই তাদের যাতে ক্রস ফায়ারে দেওয়া না হয়। তার মানে ওসমান হাদির রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চ বা তার রাজনৈতিক সহকর্মীরা এমন একটা আশঙ্কা এখন গুরুতরভাবেই করছেন যে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা শুধুমাত্র দেশে আছেন তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে বিভিন্ন প্রশ্নের যে মানে একরকমের উদ্রেক হয়েছে। ওসমান হাদি, যিনি কিনা ঢাকা 8 আসনে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে জনসংযোগ করে বেড়াচ্ছিলেন, তিনি হঠাৎ করেই দিনে দুপুরে শুক্রবার দিন রিকশায় যাওয়ার সময় তারই এক রাজনৈতিক সহকর্মী, মানে যিনি কিনা তাকে নির্বাচনে প্রচার কাজে সাহায্য করছিলেন, এমন এক ফয়সাল করিমের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার পরে সেই প্রশ্নগুলোর যাতে আর উত্তর না মেলে সে কারণে হত্যাকারীদেরকে শেষ পর্যন্ত ক্রস ফায়ারে দেওয়ার কথা ভাবছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটাই তার মানে এখন আপাতত সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় উদ্বেগ ওসমান হাদির রাজনৈতিক দলের জন্য। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং মোড় ঘুরিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের বিষয়ে বা এ নিয়ে যেসব প্রশ্ন আছে সেসব ক্ষেত্রে। কারণ কেনই বা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাজ্যে বসে একজন সাংবাদিক জেনে ফেলতে পারলেন যে ওসমান হাদির উপর যারা হামলা চালিয়েছেন তারা কিনা সীমান্ত পার হয়ে আসামের গুয়াহাটি চলে গেছেন, এবং সেই কথাটাতে বিশ্বাস করে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সে খবর দিতে থাকলো যে ওসমান হাদির খুনিরা, মানে তখন হত্যা প্রচেষ্টাকারীরা, তারা পালিয়ে গেছে সীমান্ত পেরিয়ে। এবং আমরা দেখলাম যে ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা অন্যান্য দলের, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ইনকিলাব মঞ্চের ডাকে এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে একত্র হয়ে
হাতে হাত রেখে শপথ নিল যে বাংলাদেশকে তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে ছাড়বে। তার কারণ হিসেবে তারা বলল যে বাংলাদেশের এই যে একজন খুনিকে, ওসমান হাদির মতো এক তরুণ নেতার খুনিকে ভারত আশ্রয় দিয়েছে, তার প্রতিবাদেই তারা এখন প্রয়োজনে ভারতের সকল প্রতিষ্ঠানে হামলা করবে এবং একে একে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শুধু তাই নয়, ভারতীয় হাই কমিশন সম্মুখে তারা মার্চ করবে। সে মার্চ সরকার ঠেকিয়ে দিল বটে। ঢাকারটা, খুলনায় হলো, চট্টগ্রামে হলো, পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। অন্যদিকে বিক্ষোভকারীরা আরেকটি যে ঐক্য গড়ে উঠল জুলাই ঐক্য নামে, সেই জুলাই ঐক্যের নেতারা হাইকমিশনের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে এবার পুলিশি বাধার মুখে তারা সরে যাচ্ছেন বটে, কিন্তু ওসমান হাদির ওপর হামলাকারীদের যদি ভারত ফেরত না দেয় তাহলে পরের বার তারা হাইকমিশনের মানে সকল বাধা ভঙ্গ করে, পুলিশি ব্যারিকেড, পুলিশি বাধা ভঙ্গ করে হাইকমিশনের ভেতরে ঢুকে ছাড়বেন। এরপর বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ ভারত তো বটেই, সকল বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা তাদের নিরাপত্তা নিয়ে, তাদের মিশন এবং পোস্টগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিন্তু এই বিদেশি রাষ্ট্রদূতদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার কথা আশ্বাস দিয়ে ব্রিফিংও করতে হলো। কিন্তু এরপর ওসমান হাদির মৃত্যুর খবর এলো 18ই ডিসেম্বর এবং আরেক দফা চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় ভারতীয় মিশনের যে জায়গাগুলো আছে সেগুলোতে হামলা প্রচেষ্টার ঘটনা ঘটলো। তুঙ্গে উঠল ভারত বিরোধী আন্দোলন এবং এখন কিনা এসে পুলিশ বলছে যে কোথায় আছে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীরা বা হত্যাকারীরা, সে সম্পর্কে পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত নয়। দেখেন, এর আগেও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঠিকই এই কথাটা বলেছিল, যখন জুলকারনাইন সায়ের বলে দিয়েছেন বলে এই সারা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে। এমনকি মনে রাখতে হবে সরকারও যে এই ভারতেই ওসমান হাদির খুনিরা পালিয়ে গেছে এই বিশ্বাসে বিশ্বাস করছিল, কিংবা সরকারের কাছে তথ্য ছিল, তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিয়ে এসে অনুরোধ জানিয়েছিল যে ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেলে তাদের গ্রেফতার করে যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে দিয়ে দেওয়া হয়। এটা আরেকটা ইন্টারেস্টিং অনুরোধ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে। কারণ আপনারা সকলেই জানেন, মানে আমরা জানি যে অন্য কোনো দেশের সীমান্ত পার হয়ে গেলে অনুপ্রবেশকারীকে, একজন অবৈধ অনুপ্রবেশকারী, অপরাধী হন বা সাধারণ মানুষ হোক, তাকে যখন গ্রেফতার করা হয় তখন গ্রেফতার করে কিন্তু আরেক দেশের হাতে সরাসরি তুলে দেওয়া যায় না। নিয়মটা হচ্ছে এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় প্রধানত পড়তে হয় ওই ব্যক্তিকে। যেমন এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে যখন শিলংয়ে পাওয়া গেল, তারপর শিলং পুলিশ একদিকে তাকে বছরের পর বছর একরকম মানে আরামে নিজের মতো শিলংয়ের গেস্ট হাউসে থাকতে দিয়েছে বটে, কিন্তু তাকে কিন্তু মামলা লড়ে যেতে হয়েছে অবৈধ অনুপ্রবেশের, যে তিনি ঠিক কি অবস্থায় কেন ভারতের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে গেলেন। কাজেই একজন হত্যাকারীকে বা অপরাধীকে ধরলেই তো ভারত দিয়ে দিতে পারবে না। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় একদিকে অনুরোধ করলো ভারতের হাইকমিশনারকে দিয়ে, তার মানে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খবর ছিল যে জুলকারনাইন সায়ের যে কথা বলেছেন সেটাই সত্যি, খুনিরা পালিয়ে গেছে ভারতে। অথচ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তারা জানে না ঠিক কোথায় আছে খুনিরা। আর ওসমান হাদির দলের রাজনৈতিক সহকর্মীরা বলছেন যে এই হত্যাকারীদের ধরলে তাদেরকে যেন জীবিত ধরা হয়, ক্রস ফায়ারে দেওয়া না হয়। তার মানে কি বাংলাদেশের সঙ্গে ভারতের এমন কোনো মানে বোঝাপড়া হয়েছে যার ফলে ভারত ওসমান হাদির হত্যাকারীদের পুশব্যাক করে দিতে, মানে যেটা এক রকমের কোথাও লেখা পড়া থাকবে না যে কাকে কোথা দিয়ে, যেটা ভারত গত মার্চ মাস থেকে ক্রমাগতভাবে করছে, অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে বিভিন্ন জনকে কোনো মামলা মোকদ্দমা আদালতের মুখোমুখি না করে আবার সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, যেটা নিয়ে ভারতে মানবাধিকার সংগঠনগুলো, আইনজীবীরা, আদালতগুলো বারবার সরকারকে সাবধান করছে। তার মানে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে ভারত বিরোধিতা যখন তুঙ্গে, যখন বাংলাদেশ
হাইকমিশনের সামনে ভারতেও হিন্দু চরমপন্থীরা বিক্ষোভ করছেন, তখন কি দুই দেশের সরকারের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীদের ভারত সীমান্ত দিয়ে পুশব্যাক করে দেবে? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর বলবে যে দুর্গম এলাকায় ওই হত্যাকারীকে ধরতে গেলে সেই হত্যাকারী তাদের দিকে গুলি ছোড়ে এবং তারা পাল্টা গুলি ছুড়লে হত্যাকারী নিহত হয়ে যায়। মানে ক্রস ফায়ারের একেবারে বাধা ধরা গল্পটা, যেমন যাতে একদিকে যেমন এসব খবর বেরিয়ে না আসে যে সীমান্ত দিয়ে কিভাবে সে আবার ঢুকলো, অন্যদিকে সবচেয়ে বড় কথা যেটা, কে কে ওসমান হাদিকে হত্যা করতে এই ব্যক্তিকে নিয়োজিত করলো সেটা না জানা যায়। মনে তো রাখতে হবে শুক্রবার 12ই ডিসেম্বর যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, যখন বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওসমান হাদিকে চিনতেনও না, পরের দিন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো সংবাদ করলো যে নির্বাচনের একজন প্রার্থী গুলিবিদ্ধ, মানে ওসমান হাদির নামটাও শিরোনামে লিখবার প্রয়োজন বোধ করলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রেস ব্রিফিং করছিলেন তিনি নাম মনে করতে পারছিলেন না ওসমান হাদির, এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেই আসনে প্রার্থী হতে আগ্রহী এবং ছাত্র শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েম ঘোষণা দিয়ে দিলেন যে চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইঙ্গিত করলেন বিএনপির দিকে। বিএনপি নেতা মির্জা আব্বাস গেলেন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে, সেখানে ইনকিলাব মঞ্চ তার মানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহকর্মীরা প্রতিরোধ গড়ে তুললেন, ভুয়া ভুয়া স্লোগান দিলেন, অপমান করলেন মির্জা আব্বাসকে যে মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ওসমান হাদির ওপর গুলি চালিয়েছেন কিনা। এরপর মোটামুটি দুদিন ধরে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে পারস্পরিক দোষারোপ চলল। আর তারপরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে বিরাট ভারত বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ সংহতি গড়ে উঠল এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উপরে, এই তথ্যটির উপর ভিত্তি করে যে ওসমান হাদিকে হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে সত্যি মনে প্রশ্ন জাগে যে কারা কারা জড়িত ছিলেন এই ওসমান হাদিকে গুলি করার ঘটনায়, সেটা কখনো জানা যাবে কিনা। কারণ একদিকে যেমন বলা হয়েছে জুলকারনাইন সাঈদী তথ্য দিয়েছিলেন প্রথম যে গুলি যিনি করেছেন সেই ফয়সাল করিম সাবেক ছাত্রলীগ নেতা, অন্যদিকে প্রশ্ন জেগেছে সেই সাবেক ছাত্রলীগ নেতাকে কেন নির্বাচনী প্রচার কাজে বা দলের ভেতরে এত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দিলেন ওসমান হাদি, কেন ওই ফয়সাল করিম মাসুদ ইউনূস সরকারের আমলে 2024-এর নভেম্বরে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পর জামিন পেয়ে গেলেন। এমন অনেক প্রশ্নের উত্তর এখনো মেলে না। আর অন্যদিকে সবচেয়ে প্রশ্নের উত্তর মেলে না বলে যাদের দিকে সন্দেহের তীর সবচেয়ে আগে যায় বা আকেলমান্দ মানুষ যাদেরকে সন্দেহ করবেন সবচেয়ে বেশি, ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই দাবিটিও কিন্তু যুক্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে। তারা বলেছে সিভিল এবং মিলিটারি গোয়েন্দাদের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর কারা কারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, অপসারণ করতে হবে। তার মানে এমন একটা জমজমাট ঘটনা, যে ঘটনা 6 দিনের মধ্যে লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেললো এক অপরিচিত তরুণ নেতার জানা যায়, যে ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্ককে আবারও একেবারে খাদের কিনারে নিয়ে গেল, যে ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাস থেকে ভারতের সকলকে সন্দেহ করছে, এমনকি ওসমান হাদির আপন বড় বোন। সেই ঘটনাটি কিভাবে ঘটলো, কারা ঘটালো, সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চ কিন্তু আঙুল তুলেছে সিভিল মিলিটারি প্রশাসনের গোয়েন্দাদের দিকেও। ওইদিকে চোখ ফেললে হয়তো অনেক ক্ষেত্রেই পরিষ্কার হয় কিভাবে এত দ্রুত যুক্তরাজ্য বসে কোনো সাংবাদিক খবর পেয়ে যান গুলিকে চালালো, কিভাবে যুক্তরাজ্য বসে একজন সাংবাদিক খবর পেয়ে যান যে খুনি বাংলাদেশে আছে না ভারত পালিয়ে গেছে, আর কেনই বা পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কাছে খবর না থাকার পরেও খুনি ভারতে আছে জেনেই ভারতের সঙ্গে সে বিষয়ে যোগাযোগ শুরু করে। ওসমান হাদি হত্যা রহস্য সম্ভবত আরো ঘনীভূত হবে। অনেক ক্ষেত্রে বাংলাদেশে এরকম রহস্যময় অনেক ঘটনার সকল জট খুলবার আগেই মানুষ তা বিস্মৃত হতে শুরু করে। দেখা যাক ওসমান হাদির সহকর্মীরা রাজপথে থেকে এই ঘটনার রহস্য ভেদ আদায় করে আনতে পারেন কিনা।